আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধান মেনে চলার আহ্বান জানাচ্ছি। মৌলিক সামষ্টিক অর্থনীতির আজকে ৬ নম্বর লেকচারে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আজকের লেকচারে দেখব মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি কিভাবে পরিমাপ করা হয়, মুদ্রাস্ফীতির কারণসমূহ কি, প্রধানত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আমাদের মূল লেকচার। ইনফ্লেশন বাংলায় যাকে বলা হয় মুদ্রাস্ফীতি। Inflation is defined as an increase in the overall price level. অর্থাৎ একটি অর্থনীতির সামগ্রিক দামের স্তরের বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়। একটি অর্থনীতিতে অসংখ্য দ্রব্য ও সেবা উৎপাদিত হয়। কোনো কোনো দ্রব্য সেবার দাম বৃদ্ধি পায়, আবার কোনো কোনো দ্রব্য সেবার দাম হ্রাস পেতে পারে। কিন্তু ওভারঅল অর্থাৎ সামগ্রিকভাবে যদি দামের স্তর বৃদ্ধি পায় এবং সেটা যদি ক্রমাগত বৃদ্ধি পায় সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমরা মুদ্রাস্ফীতিকে সংজ্ঞায়িত করা যায় নিম্নোক্তভাবে। সেটা হচ্ছে নির্দিষ্ট সময়কাল ধরে স্বাভাবিক ক্রয় ক্ষমতার বিপরীতে দ্রব্য ও সেবার সাধারণ দামের স্তর ক্রমাগত বৃদ্ধি বা প্রতি একক মুদ্রার ক্রয় ক্ষমতা ক্রমাগত হ্রাস পাওয়াকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় মূলত দাম সূচক ব্যবহার করে। দুই ধরনের দাম সূচক রয়েছে, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, আর একটা হচ্ছে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স বা পিপিআই। তবে এই দুটি দাম সূচকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দাম সূচক হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তার দাম সূচক, যাকে সংক্ষেপে সিপিআই বলা হয়। সিপিআই কিভাবে ক্যালকুলেট করা হয়? সিপিআই বলতে আমরা যেটা বুঝি হচ্ছে সিপিআই ভোক্তার দাম সূচক হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাথে ভোগ্য একটা নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্য ও সেবার গুচ্ছের ভোগ্য দ্রব্য সেবা গুচ্ছ বলতে এখানে বাস্কেট ভোগ্য দ্রব্য সেবা গুচ্ছের দামের বা ব্যয়ের সাথে খরচের সাথে একই ভোগ্য দ্রব্য ও সেবা গুচ্ছের ভিত্তি বছরের খরচের সাথে তুলনা করে সিপিআই পরিমাপ করা হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে এটা একটা ভিত্তি বছর ধরে নেওয়া হয় এবং যে দ্রব্যগুচ্ছ সেবা সিপিআই গণনা করা হবে এবং সেই দ্রব্যগুচ্ছ ও সেবার সাথে ভিত্তি বছর একই দ্রব্যগুচ্ছ সেবার খরচের তুলনা করা হয়ে থাকে সিপিআই। কনস্ট্রাক্টিং দ্য সিপিআই, অর্থাৎ সিপিআই আমরা কিভাবে গঠন করতে পারি। প্রথমত হচ্ছে যদি প্রথম স্টেজ হচ্ছে সিলেক্ট দ্য সিপিআই বাস্কেট, অর্থাৎ সিপিআই বাস্কেট যেমন ভোগ্য দ্রব্য সেবার গুচ্ছ সিলেক্ট করতে হয়। তারপরে হচ্ছে এই সিলেক্টেড যে দ্রব্য সেবা গুচ্ছ সেগুলোর একটা দামের একটা সার্ভে করা হয়, অর্থাৎ এগুলোর দাম সম্পর্কে সার্ভে করা হয়, জরিপ করা হয়। এরপর সিপিআই ক্যালকুলেট করা হয় বা হিসাব করা হয়। সিপিআই হিসাব করার জন্য প্রথম উপায় হচ্ছে ফাইন্ড দ্য কস্ট অফ দ্য সিপিআই বাস্কেট অ্যাট বেস পিরিয়ড, অর্থাৎ এখানে একটা ভিত্তি বছর গণনা করা হয়। যেমন ধরি আমাদের দেশে যদি ভিত্তি বছর 2005 সাল হয়, তাহলে বলছি 2005 সালে যে সিপিআই বাস্কেটের যে দ্রব্য ও সেবা রয়েছে, দ্রব্য সেবার যে গুচ্ছ রয়েছে সেই গুচ্ছের খরচটা বের করা হয়। অর্থাৎ ভিত্তি বছরে ওই দ্রব্যগুচ্ছের খরচ কেমন ছিল সেটা নির্ণয় করা হয়। তারপরে যে বছরে সিপিআই বের করা হবে সেই বছরের দ্রব্যগুচ্ছ সেবা ভোগ্য দ্রব্য ও সেবা গুচ্ছের খরচ বের করা হয়। তারপরে কি ক্যালকুলেট দ্য সিপিআই, তারপর এই দুটি বছরের সিপিআই গণনা করে
সিপিআই দুটি সিপিআই এর সাথে তুলনা করে সিপিআই গণনা করা হয়। যেমন এই জন্য নিম্নোক্ত যে সমীকরণ সেটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে কস্ট অফ সিপিআই বাস্কেটের কারেন্ট প্রাইস, অর্থাৎ বর্তমান বছরে যদি আমরা ধরি যে 2020 সালের সিপিআই হিসাব করব, তাহলে এখানে উপরে হবে 2020 সালের যে সিপিআই এর যে বাস্কেট রয়েছে, অর্থাৎ এখানে বলছে ভোগ্য দ্রব্য সেবাগুচ্ছ রয়েছে, সেই ভোগ্য দ্রব্য সেবাগুচ্ছের খরচ কে ভিত্তি বছরে, অর্থাৎ ভিত্তি বছর যদি আমরা 2005 সাল ধরি, তাহলে ওই ভিত্তি বছরে একই দ্রব্য সেবাগুচ্ছের খরচ দিয়ে ভাগ করা হয় এবং সেটাকে 100 দিয়ে গুণ করা হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে সিপিআই কিভাবে হিসাব করে সেটা দেখাতে পারি। প্রথম টেবলে আমরা দেখছি এখানে সিপিআই এর বাস্কেট ধরে অর্থনীতিতে সিপিআই বাস্কেটে দুটি দ্রব্য রয়েছে, একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে অরেঞ্জ। আপেলের পরিমাণ হচ্ছে 10টি, অরেঞ্জের পরিমাণ হচ্ছে 5টি। আবার এখানে উল্লেখ, এখানে মনে করি যে ভিত্তি বছর 2019, তাহলে এখন এটা হচ্ছে ওই বছরে, অর্থাৎ 2019 সালে আপেলের দাম ছিল 1 টাকা এবং অরেঞ্জের দাম ছিল 8 টাকা। তাহলে কস্ট অফ সিপিআই বাস্কেট, তার মানে এই আপেলের খরচ হচ্ছে 2019 সালে, যেটাকে আমরা ভিত্তি বছর বিবেচনা করেছি এই উদাহরণে, সেটা হচ্ছে তাহলে 10 গুণ 1 সমান 10 টাকা। অরেঞ্জের যে 5টি অরেঞ্জ এবং প্রতিটি অরেঞ্জের দাম ছিল হচ্ছে 8 টাকা, সুতরাং কস্ট অফ সিপিআই বাস্কেট হবে 5 গুণ 8, 5 আটা 40 টাকা। সুতরাং টোটাল যে কস্ট অফ সিপিআই বাস্কেটের বেজ ইয়ার প্রাইস, এখানে বেজ ইয়ার 2019, কারণ বেজ ইয়ারের টোটাল কস্ট অফ সিপিআই বাস্কেট হবে 10 যোগ 40 সমান 50 টাকা। এখন আসি, আমি যদি 2012 সালে, তো 2020 সালকে যদি আমি কারেন্ট পিরিয়ড বিবেচনা করি, তাহলে 2020 সালে সেম দ্রব্য অর্থাৎ একই দ্রব্য, একই, যেটাকে আমরা বলছি সিপিআই বাস্কেট, যে দ্রব্য হচ্ছে আপেল, একই পরিমাণ 10টি। এখন দাম বৃদ্ধি পেয়ে দাম 2019 সালে বেজ ইয়ারে ছিল 1 টাকা, কিন্তু 2020 সালে সেটা 2 টাকা হবে। তাহলে এইখানে আপেলের দাম 2 টাকা হয়েছে, সুতরাং আপেলের জন্য খরচ হবে 10 গুণ 2 সমান 20 টাকা। অরেঞ্জ বা কমলার পরিমাণ 5টি এবং কমলার প্রতিটি কমলার দাম আগে ছিল 8 টাকা, এখন বৃদ্ধি পেয়ে হলো 10 টাকা। সুতরাং এখন কমলার দাম হলো 50 টাকা, কমলার খরচ হলো 50 টাকা। তাহলে 2020 সালের টোটাল সিপিআই বাস্কেটের জন্য খরচ হচ্ছে 20 যোগ 50 সমান 70 টাকা। এখন আমরা এখন দেখি আমরা প্রত্যেকটা, আমরা বলছি সিপিআই যখন ক্যালকুলেট করব তখন ভিত্তি বছরের যে সিপিআই বাস্কেটের খরচ বের করতে হবে, আবার যে বছরের সিপিআই হিসাব করবে সেই বছরের সিপিআই বাস্কেট আর খরচ হিসাব করতে হবে। এখন আমি যদি 2019 সাল, অর্থাৎ ভিত্তি বছরের সিপিআই বিবেচনা করি, যেহেতু ভিত্তি বছর 2019 সাল, আমি যদি 2019 সালের সিপিআই হিসাব করি, তাহলে দেখে আমরা জানি যে যখন আমরা সিপিআই হিসাব করবো কস্ট অফ সিপিআই বাস্কেটের কারেন্ট প্রাইস, অর্থাৎ কারেন্ট প্রাইসেস মানে কারেন্ট ইয়ার প্রাইস। এখানে যেহেতু আমি 2019 সালের ইয়ারটাকে বিবেচনা করছি, তাই এখানে 2019 সালের প্রাইস হবে। তাহলে আবার কস্ট অফ সিপিআই বাস্কেটের বেস পিরিয়ড প্রাইস, 2019 সাল কারেন্ট ইয়ারও, আবার 2019 সাল কিন্তু বেস ইয়ারও, সুতরাং এখানেও এই একই খরচ হবে। তার মানে আমরা আগের টেবিলে যেটা পেয়েছি সেটা হচ্ছে, তাহলে কস্ট অফ কারেন্ট বেস ইয়ার 2019 সালের যে কস্ট অফ সিপিআই বাস্কেট সেটা 50 টাকা, আর 2019 সাল যেহেতু বেস ইয়ার, সুতরাং বেস ইয়ার হলো 50 টাকা, এবং এটা 50 এবং 50কে যদি ভাগ করে তাহলে পাই 1 টাকা। 1 গুণ 100 সমান হয় 100, অর্থাৎ 2019 সালের সিপিআই হবে 100। সুতরাং ভিত্তি বছরের সিপিআই সবসময় 100 হয়।
এবার তাহলে 2020 সালের সিপিআই কত হবে? 2020 সালের সিপিআই হিসাব করার জন্য উপরে থাকবে 2020 সালের সিপিআই বাস্কেটের জন্য যে খরচ সেটা, আর বেজ ইয়ার যেটা 2019 সালকে আমরা বেজ ইয়ার যেহেতু ধরেছি, বেজ ইয়ারের যেটা খরচ সেটা গুণ 100। তাহলে 2020 সালের যে খরচ সেটা ছিল আমাদের 70 টাকা, আর বেজ ইয়ারের যে খরচ সেটা ছিল আমাদের 50 টাকা। 70/50 যদি হয় 0.14, এটা 100 দিয়ে গুণ করলে হয় 140। সুতরাং 2020 সালের সিপিআই হচ্ছে 140। তো ইনফ্লেশন রেট আসলে এখন আমরা এই সিপিআই এর ভিত্তিতে কিভাবে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করব? মুদ্রাস্ফীতির হার হচ্ছে দাম স্তরের পরিবর্তনের শতকরা হারকে মুদ্রাস্ফীতি বলা হয়। অথবা সিপিআই এর সাহায্যে যদি আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করি তাহলে সিপিআই এর পরিবর্তনের শতকরা হারকে বলা হয় আসলে ইনফ্লেশন রেট। তাহলে সিপিআই ইনফ্লেশন রেটটা আমরা সিপিআই বলছি, রেট বের করার জন্য যদি সিপিআই সাহায্যে যদি আমরা মুদ্রাস্ফীতির হার বের করি তাহলে বলা হয় যে প্রথমে থাকবে সিপিআই দিস ইয়ার, মানে যে বছরের আমরা মুদ্রাস্ফীতির হার হিসাব করবো সে বছরের সিপিআই দিস ইয়ার, তার মানে হচ্ছে এই যে বছরেরটা করবো সিপিআই দিস ইয়ার মাইনাস সিপিআই লাস্ট ইয়ার, এরপর লাস্ট ইয়ার বলতে যে বছর চলে গেছে তার মানে পূর্ববর্তী বছরের যে সিপিআই সেটা বিয়োগ করে এই লাস্ট ইয়ারের সিপিআই দিয়ে ভাগ করে দিয়ে গুণ করতে হবে। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে সিপিআই এর মাধ্যমে কিভাবে ইনফ্লেশন রেট হিসাব করা হয় সেটা দেখি। ধরি সাপোজ the CPI in June 2020 was 218 and the CPI in June 2019 was 215.7. So the inflation rate during the 12th month to June 2019, অর্থাৎ 2000 এখানে 12 মাসের আমরা সিপিআই হিসাব করব। 12 মাসের সিপিআই হিসাব করার সময় বলতে 2020 সালের জুন মাসে সিপিআই হচ্ছে 218, আর 2019 সালের জুন মাসের সিপিআই ছিল 215.7। তাহলে আমরা কেমন এই 12 মান্থের যে সিপিআই হিসাব করব সেটা হচ্ছে এখানে যদিও একটু 12 মান্থ টু জুন, তাহলে সিপিআই ইকুয়াল টু সিপিআই ইন জুন, অর্থাৎ যে বছরের সিপিআই হিসাব করব সে বছরের সিপিআইটা হচ্ছে হিসাব করা হচ্ছে সেই বছরেরটা আমরা এখানে বিবেচনা করছি। তবে এখানে একটু ছোট ভুল আছে, সেটা আসলে সংশোধন করার প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে এটা 2020 সাল হবে, এখানে ভুলক্রমে 2019 চলে আসছে। সেটা আমরা অবশ্যই একটু যদি টাইম পাই আমরা এখানে সেটার সংশোধন করে দিই। তাহলে সিপিআই ইন জুন 2020, অর্থাৎ যে বছরের সিপিআই হিসাবে ইনফ্লেশন রেট হিসাব করব সেই বছরের জুন মাসে যে সিপিআই ছিল সেটা, আর সিপিআই ইন জুন 2019 যেহেতু এটা পূর্ববর্তী বছর 2020 সালের পূর্ববর্তী বছর লাস্ট ইয়ার মানে গেল বছর যেটা, সেটার সিপিআই জুন মাসের সিপিআই হচ্ছে 215 দেওয়া আছে 2019 সালে, আবার 2019 সালের সিপিআই জুন মাসের সিপিআই গুণ 100। আমরা যদি মানগুলো বসাই এখানে 2018.0 মাইনাস 2015.7 ডিভাইড 2015.7, তাহলে আমরা এর একটা মান পাই সেটা হচ্ছে 1.1%। তার মানে 2020 সালে ইনফ্লেশন রেট হচ্ছে 1.1%। এখানে এই সিপিআই পরিমাপের যে পদ্ধতিটা, শুধু সিপিআই পরিমাপের পদ্ধতি পুরো লেকচারটি মূলত আমি দুইটা বই ব্যবহার করেছি, দুইটা বই রেফারেন্স, যেটা হচ্ছে দুইটা না বেসিক্যালি আসলে তিনটা ব্যবহার করেছি। একটা হচ্ছে মাইকেল পার্কিনের ম্যাক্রো ইকোনমিক্স, যেটার পিডিএফ কিন্তু আমাদের অনলাইনে অ্যাভেলেবল, আপনারা চাইলে যদি আপনারা চান এই বইটি ফলো করতে পারেন। আর যে কোনো বাংলা বই যেমন ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী সমষ্টি পদ্ধতির বইটা আপনি পড়তে পারেন। ফজলে রাব্বির বইটাও আপনারা দেখতে পারেন, SHM ফজলে রাব্বি এই বইটাও আপনারা দেখতে পারেন।
সিপিআই অর্থাৎ স্যামুয়েলসন এবং নর্দাস সিপিআই এর স্যামুয়েলসন এবং নর্দাস ইনফ্লেশন রেট পরিমাপের জন্য নিম্নোক্ত ফর্মুলাটি ইউজ করেছেন, যেখানে দামের স্তরকে বিবেচনা করা হয়। যেমন সেখানে দ্য রেট অফ ইনফ্লেশন ইন কারেন্ট ইয়ার ইকুয়াল টু কারেন্ট ইয়ার প্রাইস লেভেল, অর্থাৎ এখানে প্রাইস লেভেল দিয়ে ইনফ্লেশন রেটটাকে হিসেব করা হয়েছে। এটা স্যামুয়েলসন এন্ড নর্দাস কারেন্ট ইয়ার প্রাইস লেভেল মাইনাস প্রিভিয়াস ইয়ার প্রাইস লেভেল ডিভাইড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস লেভেল ইনটু 100। আমরা যদি তাহলে এটা আমরা সাংকেতিকভাবে যদি দেখা যায় রেট অফ ইনফ্লেশন ইন ইয়ার টি, অর্থাৎ টি বছরের মূল্যস্ফীতির হার হবে পিটি মাইনাস পিটি ল্যাগ ডিভাইডেড বাই পিটি ল্যাগ ইনটু 100, অর্থাৎ যেখানে পিটি হচ্ছে টি বছরের দাম স্তর আর পিটি ল্যাগ হচ্ছে পূর্ববর্তী বছর, অর্থাৎ টি বছরের পূর্ববর্তী বছরের দাম স্তর। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই কিভাবে সিপিআই অর্থাৎ দাম স্তর ব্যবহার করে কিভাবে সিপিআই ইনফ্লেশন রেটটা ইনফ্লেশন রেট হিসাব করা হয় সেটা আমরা দেখতে পারি। সাপোজ দ্য প্রিভিয়াস ইয়ার প্রাইস লেভেল P0 equal to 115, current year price level PN equal to 125. The rate of inflation equal, then তাহলে আমরা rate of inflation কিভাবে বের করতে, rate of inflation equal current year price level minus previous year price level divided by previous year price level into hundreds. The PN, যেহেতু কারেন্ট ইয়ার প্রাইস লেভেলকে এখানে PN দ্বারা দেখানো হয়েছে উদাহরণে PN মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু হান্ড্রেডস। আমরা PN এবং P0 এর মান বসাইয়ে এই মানটা বসাইয়ে এখানে এই লাইনটা পাই। আবার এই এটার বিয়োগ করো, তো 125 থেকে 115 বিয়োগ করলে পাই 10 আর 115 রয়ে যায়। এর 10 কে 115 দিয়ে ভাগ করলে যে মান পাই সে 0.07 আর 0.87 গুণ 100 কিন্তু 8.7%, অর্থাৎ এই ক্ষেত্রে ইনফ্লেশন রেট হয় 8.7%। এই এই ইনফ্লেশন রেট হিসাব করার পদ্ধতিটা আমি পদ্ধতি বের করার জন্য আমি বই ফলো করেছিলাম, ইকোনমিক্স 19 এডিশন স্যামুয়েলসন এন্ড নর্দাস। তো স্যামুয়েলসন এন্ড নর্দাসের ইকোনমিক্স বইটি, যার পেজ নাম্বার হচ্ছে 610। এখানে আবারও বলছি, বাংলা যে কোনো বাংলা বই, আপনি ডক্টর মোহাম্মদ লিয়াকত আলীর বইটাও করতে পারেন, আবার ফজলে রাব্বির বইটাও করতে পারেন। কজেস অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের কারণটা কি? এখানে ইনফ্লেশনের আসলে অনেকগুলো কারণ রয়েছে। কিছু কারণ হচ্ছে চাহিদার কারণে হতে পারে ইনফ্লেশন, আবার কখনো কখনো উৎপাদন খরচ বৃদ্ধির কারণে হতে পারে, আবার যোগানের হ্রাসের কারণে হতে পারে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং যোগান হ্রাস এই দুটি ব্যাপারে অনেকটা সেম, কারণ খরচের কারণে তো যোগানের হ্রাসের প্রশ্ন চলে আসে। তাহলে আমরা এই মুদ্রাস্ফীতির কারণসমূহকে প্রধানত দুটি ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন বা খরচতাড়িত মুদ্রাস্ফীতি। এখন দেখি ডিমান্ড পুল ইনফ্লেশনকে। An inflation that starts because aggregate demand increases is called demand pull inflation, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। চাহিদা বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে। একটা হতে পারে কাট ইন দ্য ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার যদি হ্রাস করা হয়। সেটা কিভাবে সম্ভব? সুদের হার হ্রাস করলে অর্থনীতিতে মানুষের সঞ্চয় প্রবণতা কমে যাবে এবং নগদ অর্থ হাতে রাখাটাকে বেশি শ্রেয় মনে করবে, কারণ সুদের হার কমলে মানুষ কম টাকা সঞ্চয় করবে, ফলে মানুষের কাছে নগদ অর্থের পরিমাণ বেড়ে যাবে, আর নগদ অর্থের পরিমাণ বলে ভোগ্যদ্রব্যের চাহিদাও বেড়ে যাবে, তার সামগ্রিক চাহিদাকেও বাড়িয়ে দেবে। এর ফলে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে এবং দামের স্তর বৃদ্ধি পেলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আরেকটি কারণ হবে an increase in the quantity of money, অর্থাৎ অর্থনীতিতে যদি অর্থের পরিমাণ বৃদ্ধি পায়,
অর্থের পরিমাণ বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে, যেমন কেন্দ্রীয় ব্যাংক যদি সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করে তাহলে অর্থনীতিতে অর্থের পরিমাণ বেড়ে যেতে পারে। আর অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে যেহেতু মানুষের হাতে অর্থনীতিতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যাবে, সুতরাং দ্রব্য ও সেবার চাহিদা বেড়ে যাবে, ফলে দ্রব্য ও সেবার দাম বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আরেকটি কারণ হচ্ছে অ্যান ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আমরা জানি যে সামগ্রিক চাহিদা উপাদানগুলোর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সামগ্রিক চাহিদার একটা অন্যতম উপাদান। যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তা সরাসরি সামগ্রিক চাহিদাকে বৃদ্ধি করে। এর ফলে অর্থনীতির দ্রব্য সেবার চাহিদা বৃদ্ধি করে। চাহিদা সাধারণত সাপ্লাই বৃদ্ধি না পেয়ে যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে অর্থনীতির দাম স্তরের বৃদ্ধি ঘটে। ট্যাক্স কাট অর্থাৎ যদি কর হ্রাস করে, কর হ্রাস করলে আমাদের অর্থনীতিতে জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায়, আর ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি যায়। অ্যান্ড ইনক্রিজ ইন এক্সপোর্টস, যদি এক্সপোর্ট বেড়ে যায় অর্থাৎ যদি রপ্তানি বেড়ে যায় তাহলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। সামগ্রিক চাহিদা বাড়লে বরাবরের মতো দাম স্তর বৃদ্ধি পাবে। অ্যান্ড ইনক্রিজ ইন এক্সপেক্টেড ফিউচার প্রফিট, অর্থাৎ প্রত্যাশিত ভবিষ্যতে মুনাফা অর্থাৎ ভবিষ্যতে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে, তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। এর ফলে অর্থনীতিতে দ্রব্য সেবার চাহিদা বেড়ে যাবে। সামগ্রিক চাহিদা দ্রব্য সেবার চাহিদা বেড়ে যাবে, উৎপাদন যদি না বাড়ে দ্রব্য সেবার দামও বৃদ্ধি হবে, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে হবে। উল্লেখিত এইসব কারণে, যেহেতু এইসব কারণ সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে, তো এইসব কারণের ফলে যেহেতু সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে এবং এই সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যেহেতু অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা একটি চিত্রের সাহায্যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে ব্যাখ্যা করতে পারি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে আমি দুটো স্টেজে বা তিনটে স্টেজে আসলে বিভক্ত করছি। প্রথমত যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি হয় তাহলে এটা কিভাবে অর্থনীতিতে প্রভাবিত করবে। সেকেন্ড স্টেজে করছি যদি সামগ্রিক অর্থনীতিতে সামগ্রিক চাহিদার প্রভাবে যে প্রভাব পড়ে তার ফলে আর কি উপাদান প্রভাবিত হতে পারে এবং এই পরিবর্তন কিভাবে চূড়ান্তভাবে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটায় সেটাও দেখার চেষ্টা করেছে। প্রথমে আসা যাক ইনিশিয়াল এফেক্ট অফ এন ইনক্রিজ ইন অ্যাগ্রিগেট ডিমান্ড, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির যে প্রাথমিক প্রভাবটা আসলে কোথায় পড়ে সেটা দেখি। আমরা একটা চিত্রের সাহায্যে দেখি। চিত্রে ভূমি অক্ষে রিয়েল জিডিপি এবং লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে। অর্থনীতিতে প্রাথমিকভাবে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য হচ্ছে E1, যেখানে সামগ্রিক চাহিদা রেখা, স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা এবং দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে এবং এখানে অর্থনীতিতে পূর্ণনিক স্তরের উৎপাদন বিদ্যমান, অর্থাৎ ওয়াইএফ হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট আউটপুট লেভেল রয়েছে, অর্থাৎ রিয়েল জিডিপি রিয়েল জিডিপি পটেনশিয়াল জিডিপি দুটাই সমান। পটেনশিয়াল জিডিপি কি আমরা পূর্বেই পড়েছি। পটেনশিয়াল জিডিপি হচ্ছে অর্থনীতিতে পূর্ণনিট স্তরে অর্থাৎ পূর্ণনিট স্তরে যে জিডিপি অর্জন করা সম্ভব সেটাকে পটেনশিয়াল জিডিপি বা সম্ভাব্য জিডিপি বলে। সুতরাং এই বিন্দুতে E1 বিন্দুতে অর্থনীতিতে প্রকৃত জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি দুটোই সমান। আর এখানে দামের স্তর হচ্ছে প্রাথমিক দামের স্তর হচ্ছে P0। এখন মনে করি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বেড়ে গেছে। সামগ্রিক চাহিদা বিভিন্ন কারণে বাড়তে পারে, যা আমি পূর্বের স্লাইডে উল্লেখ করেছি। যেমন তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট রেটের চেঞ্জ, হ্রাসের ফল, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে পারে। আর সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায়, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে, ডানে স্থানান্তরিত হয়ে AD1 থেকে AD2 তে যাবে এবং AD2 সামগ্রিক চাহিদা রেখাটি E2 বিন্দুতে স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখাকে ছেদ করেছে। E2 বিন্দুতে আমরা লক্ষ্য করলে দেখি E2 বিন্দুতে তাহলে আমাদের উৎপাদন বা রিয়েল জিডিপি হচ্ছে পূর্ণনিট জিডিপির চেয়ে বেশি, অর্থাৎ এখানে পটেনশিয়াল জিডিপি চেয়ে প্রকৃত জিডিপিটা বেশি। আর এই স্তরে দাম স্তর বৃদ্ধি পেয়ে P0 থেকে P1 হয়েছে। এখানে
উৎপাদনটা পণ্য নিয়োগ স্তরের উৎপাদনের চেয়ে বেশি, অর্থাৎ এক্ষেত্রে অর্থনীতিতে লেবার শর্টেজ রয়েছে, অর্থাৎ এখানে লেবারের চাহিদা যোগানের চেয়ে বেশি। আমরা এবার দেখি যে ইনিশিয়াল যে চেঞ্জ হচ্ছে এর ফলে কি হয়। অর্থনীতি যেহেতু প্রাথমিকভাবে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে ইটিও বিন্দুতে রয়েছে, ইটিও বিন্দুতে কিন্তু এখানে শ্রমের অতিরিক্ত চাহিদা রয়েছে। আমরা এও পড়েছি যে স্বল্পকালে অর্থনীতিতে মানি ওয়েজ রেট পরিবর্তিত হয় না, কিন্তু দীর্ঘকালে মানি ওয়েজ রেট অর্থাৎ আর্থিক মজুরির হার পরিবর্তিত হয়। যেহেতু এই জায়গায় শ্রমের শর্টেজ রয়েছে, সুতরাং এখানে শ্রমের আর্থিক মজুরি বৃদ্ধি পাবে। আর্থিক মজুরি বৃদ্ধি পেলে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, মানে উৎপাদনের খরচ বেড়ে যাবে। উৎপাদনের খরচ বেড়লে সামগ্রিক যোগান হ্রাস পাবে। সামগ্রিক যোগান উৎপাদন হ্রাসের মাধ্যমে সামগ্রিক যোগানটা হ্রাস পাবে। সামগ্রিক যোগান হ্রাস পেলে সামগ্রিক যোগান রেখা অর্থাৎ স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা বামে শিফট হতে থাকবে। এই শিফটিং ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না E3 বিন্দুতে এসে সামগ্রিক চাহিদা রেখা এবং দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখার সাথে ছেদ না করে। অর্থাৎ অর্থনীতি মানি ওয়েজ রেট বৃদ্ধির কারণে E3 বিন্দুতে নতুন সামগ্রিক ভারসাম্য অর্জিত হয় এবং E3 বিন্দুতে উৎপাদন পুনরায় পণ্য নিয়োগ স্তর উৎপাদন পটেনশিয়াল জিডিপিতে সমান হয়ে যায় এবং দাম স্তর আরো বৃদ্ধি পায়। অর্থাৎ এক্ষেত্রে দাম শুরু হয়েছিল P0 থেকে এবং সেটা P1 হয়ে P2 তে এসে পৌঁছেছে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে P2 তে চলে আসছে। এক্ষেত্রে রিয়েল জিডিপিটা সাময়িকভাবে অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে রিয়েল জিডিপিটা পটেনশিয়াল জিডিপির চেয়ে বেশি ছিল এবং পরবর্তীতে আলটিমেটলি সেটা আবার পূর্ণ নিয়োগ স্তর অর্থাৎ পটেনশিয়াল জিডিপি সমান হয়ে যায়। এখন তাহলে এক্ষেত্রে ডিমান্ড ফুল ইনফ্লেশনটা কিভাবে হয়? যে প্রসেসটা দেখানো হয়েছে তার মানে এখানে কোন ইনফ্লেশন, এটাকে ইনফ্লেশন বলা যায়। ইনফ্লেশন হতে গেলে এই প্রক্রিয়াটি একটু পার্সিস্টেন্ট অর্থাৎ ক্রমাগতভাবে করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে গভর্নমেন্টের বাজেট ঘাটতি অর্থাৎ ঘাটতি বাজেট রয়েছে এবং এই ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার বন্ড বিক্রয় করে এবং আরো ধরে নিই কেন্দ্রীয় ব্যাংক এই বন্ডগুলো ক্রয় করে এবং কেন্দ্রীয় ব্যাংক যদি বন্ড ক্রয় করে থাকে, আমরা আগে পড়েছি কেন্দ্রীয় ব্যাংক বন্ড কিনলে অর্থনীতিতে অর্থের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে, অর্থাৎ এই প্রক্রিয়াটি যদি ক্রমাগত চলতে থাকে, সরকার যদি ডেফিসিট বাজেট ঘাটতি বাজেট নিতে থাকে, ফাইন্যান্সিং এর জন্য কেন্দ্রীয় ব্যাংক যদি অর্থের পরিমাণটা বৃদ্ধি করতে থাকে, তাহলে সামগ্রিক চাহিদাও ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এই সামগ্রিক চাহিদা ক্রমাগত বৃদ্ধির কারণে অর্থনীতির দাম স্তরও বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে অর্থনীতিতে ইনফ্লেশন দেখা দিতে পারে। যেহেতু এখানে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে এই ইনফ্লেশনটা হচ্ছে, তাই এই ইনফ্লেশনটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আমরা একটা চিত্রের সাহায্যে এই মুদ্রাস্ফীতিটা দেখাতে পারি। আমরা এর আগে এটা ব্যাখ্যা করেছি। তাহলে এখানে আমরা দেখি যে রিয়েল জিডিপি হচ্ছে ভূমি অক্ষে এবং প্রাইস লেভেল হচ্ছে লম্ব অক্ষে দেখানো হয়েছে। প্রত্যেকটা টাইম ইচ টাইম দ্য কোয়ান্টিটি অফ মানি ইনক্রিজেস। প্রত্যেকটা টাইম যদি কোয়ান্টিটি অফ মানি বৃদ্ধি পায়, অর্থনীতি যদি অর্থের যোগান বৃদ্ধি পায়, এটা কিন্তু সামগ্রিক চাহিদা বৃদ্ধির একটা কারণ, এটা আমি এর আগেই উল্লেখ করেছি। প্রতি মুহূর্তে যদি কোয়ান্টিটি অফ মানি বৃদ্ধি পায়, প্রতিবারে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে সামগ্রিক চাহিদাটা ডানে শিফট করবে এবং এইভাবে প্রতিবারে ডানে শিফট করার মানে হচ্ছে যে রিয়েল জিডিপিটা সাময়িকভাবে পটেনশিয়াল জিডিপির চেয়ে বেশি হয়। এর ফলে প্রাইস লেভেল রাইজ করবে এবং সামগ্রিক যোগান রেখা ওয়েজ রেট চেঞ্জের মাধ্যমে, কারণ মানি ওয়েজ রেট দীর্ঘকালে চেঞ্জ হয়, চেঞ্জের কারণে সামগ্রিক যোগান স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা ডানে শিফট হতে থাকবে এবং যেখানেও
উৎপাদন ঠিক আগের স্তরে চলে আসবে, ঠিক আছে, তবে দামের স্তর আরো বৃদ্ধি পাবে। আবার যদি অর্থনীতিতে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি অর্থের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে আবার অর্থনীতি E3 থেকে E4 এ আসবে, আবার ওয়েজ রেট বৃদ্ধির মাধ্যমে E4 থেকে E5 এ যাবে। এভাবে দামের স্তর P1 থেকে P2 তে, P2 থেকে P3, P3 থেকে P4 এ, P4 থেকে P5 এ এভাবে বৃদ্ধি পেতে থাকবে। এই অর্থনীতিতে এইভাবে ক্রমাগত বৃদ্ধি করাকে মূল্যস্ফীতি বলা হয়। এখানে উৎপাদনটা অবশ্যই যদি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উৎপাদনটা পটেনশিয়াল জিডিপি এবং পটেনশিয়াল জিডিপিতে এবং ওয়াইএফ এবং ওয়াই0 এর মধ্যে উঠানামা করে, অর্থাৎ স্বল্পকালে ওয়াই0 তে যত রিয়েল জিডিপিটা পটেনশিয়াল জিডিপির চেয়ে বেশি হতে পারে, আবার সেটা পুনরায় রিয়েল জিডিপি আর পটেনশিয়াল জিডিপি একই হয়ে যেতে পারে। এখন আসুন যাক কস্ট পুশ ইনফ্লেশনকে। ইনফ্লেশন সামটাইমস ইনক্রিজেস বিকজ অফ ইনক্রিজেস ইন কস্ট। অর্থাৎ অর্থনীতিতে যদি উৎপাদন খরচ বৃদ্ধি পায়, উৎপাদন খরচের বৃদ্ধির কারণে যে ইনফ্লেশন হয় সেটাকে বলা হয় খরচ তাড়িত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটাকে আবার সাপ্লাই শক ইনফ্লেশনও করা হয়, কারণ আমরা জানি যে যদি উৎপাদন খরচ বৃদ্ধি পায় তাহলে উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে যোগান কমে যাবে, যোগান যদি কমে যায় তাহলে অর্থনীতিতে দ্রব্য সেবার দাম বৃদ্ধি পাবে, তো দাম স্তর বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ঘটতে পারে। সুতরাং কস্ট পুশ ইনফ্লেশনকে সাপ্লাই শক ইনফ্লেশনও বলা হয়। সাপ্লাই শক ইনফ্লেশন বা কস্ট অফ ইনফ্লেশন আসলে অর্থনীতির জন্য খুব একটা সুখকর নয়, কারণ এর ফলে অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন দেখা দেয়। স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় অর্থনীতিতে উৎপাদনও হ্রাস পায় এবং ইনফ্লেশনও দেখা দেয়। অর্থাৎ অর্থনীতিতে উৎপাদন হ্রাস পেয়ে যে পণ্য নিয়ে গেছে কম উৎপাদন হয় এবং এর সাথে অর্থনীতিতে বেকারত্ব বিরাজ করে, আবার ওই একই কারণ সাথে অর্থনীতির দাম স্তর দ্রব্য সেবার দাম স্তর বৃদ্ধি পায়। অর্থনীতিতে উৎপাদনের খরচ প্রধানত দুটি কারণে বৃদ্ধি পেতে পারে। একটি হচ্ছে an increase in the money wasted, যদি আর্থিক মজুরি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে an increase in the money prices of raw materials, অর্থাৎ উৎপাদনের উপকরণ সমূহের দাম স্তর যদি বৃদ্ধি পায়। এই দুটি কারণে অর্থনীতিতে উৎপাদন খরচ বৃদ্ধি পায়। সামগ্রিক চাহিদা হ্রাসের ফলে যে ইনিশিয়াল এফেক্ট অর্থাৎ প্রাথমিক প্রভাবটি কোথায় পড়ে বা কিভাবে পড়ে সেটা আমরা এখন দেখি। মনে করি বিশ্বে যে অয়েল প্রোডাকশন, যে অয়েল এক্সপোর্টিং যেসব দেশ রয়েছে এরা যোগ সাজেশের মাধ্যমে এমন একটি অর্গানাইজেশন সৃষ্টি করলো যা দাম অর্থাৎ তেলের দাম বাড়িয়ে দিল। আমরা জানি তেল হচ্ছে উৎপাদনের একটি উপকরণ, যেহেতু উৎপাদনের উপকরণ দাম বৃদ্ধি পেল সেহেতু উৎপাদন খরচও বেড়ে যাবে, আর উৎপাদন খরচ বাড়লে অর্থনীতিতে দ্রব্য সেবার দাম উৎপাদন হ্রাস পাবে এবং যোগান হ্রাস পাবে। আমরা এখানে দেখি যদি আমরা দেখি যে ইজিরি বিন্দু হচ্ছে অর্থনীতির প্রাথমিক অবস্থায় ভারসাম্য রয়েছে, যেখানে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ভারসাম্য রিয়েল জিডিপি হচ্ছে 20 মিলিয়ন। এটা কিন্তু আবার পটেনশিয়াল জিডিপি, যাকে আমরা সোজা কথায় বলি পূর্ণ নিয়োগ স্তরের জিডিপি বলতে পারি, অর্থাৎ এই স্তরের অর্থনীতি পূর্ণ নিয়োগ অবস্থায় থাকে, অর্থাৎ এখানে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বিরাজ করে এবং এই ক্ষেত্রে দামের স্তর হচ্ছে 110। এখন মনে করি অয়েলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, আর উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উৎপাদন হ্রাস পাবে এবং উৎপাদন হ্রাস পেলে যোগান হ্রাস পাবে। যোগান হ্রাস পাওয়ার কারণে স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখাটা বামে শিফট করবে, লেফট শিফট করে E0 থেকে অর্থনীতি E1 এ চলে আসা, E1 এ স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয় এবং E1 এ আমরা লক্ষ্য করলে দেখি E1 এর যে রিয়েল জিডিপি সেটা কিন্তু পূর্ণ নিয়োগ স্তরের জিডিপি চেয়ে কম, যেটাকে আমরা পটেনশিয়াল জিডিপি বলি, পটেনশিয়াল জিডিপি চেয়ে কম, অর্থাৎ এখানে উৎপাদন হ্রাসের কারণে জিডিপি হ্রাস পেয়ে গেছে, আবার দাম স্তরও বেড়ে গেছে, দাম স্তর বৃদ্ধি পেয়েছে।
এই অবস্থায় অর্থনীতিতে বেকারত্ব বিরাজ করছে, সেই সাথে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। সুতরাং এই অবস্থাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। এখন আমরা দেখি এর ফলে দীর্ঘকালে কি প্রভাব পড়তে পারে। যেহেতু অর্থনীতি E1 বিন্দুতে রয়েছে যে খরচ বৃদ্ধির কারণে, এর ফলে অর্থনীতিতে যেহেতু বেকারত্ব বিরাজ করতে চায়, কেন্দ্রীয় ব্যাংক এই বেকারত্ব হ্রাস করার জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করতে পারে। সম্প্রসারণমূলক মুদ্রানীতির অধীনে সুদের হার হ্রাস করতে পারে। সুদের হার হ্রাস পেলে অর্থনীতিতে অর্থের পরিমাণ বেড়ে যাবে, আর অর্থের পরিমাণ বেড়ে গেলে আমরা জানি অর্থের পরিমাণ বেড়ে গেলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, আর সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে সামগ্রিক চাহিদা রেখা ডানে শিফট করে অর্থনীতি E1 থেকে E2 বিন্দুতে ভারসাম্য লাভ করে, যেখানে উৎপাদন আগের উৎপাদনে যত উৎপাদন বৃদ্ধি পেয়ে 18 থেকে 20 মিলিয়ন হয়েছে, কিন্তু দামের স্তর আরো বৃদ্ধি পেয়ে 115 থেকে 121 টাকা হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে দামের স্তর বৃদ্ধি পেয়েছে, উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখি এই যে প্রসেসে, অর্থাৎ এই সামগ্রিক যোগান বৃদ্ধির কারণে অর্থনীতিতে মূল্যস্ফীতি আসলে কিভাবে হয়। মূল্যস্ফীতি আমরা জানি প্রতিবারই যখন এই প্রক্রিয়াটি যখন প্রত্যেকবার চলতে থাকে, তো ক্রমাগতভাবে চলতে থাকে, তাহলে অর্থনীতিতে দামের স্তরও ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আমরা দেখি যে প্রতিটি টাইম আমরা বলছি যে প্রথমে যদি কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, তাহলে সামগ্রিক যোগান কমার মাধ্যমে সামগ্রিক যোগান রেখা বামে শিফট করবে। এর ফলে আবার সরকার অথবা কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করার কারণে অর্থনীতিতে সামগ্রিক অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। প্রতিবারে এই অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে সামগ্রিক চাহিদা রাখা বামে শিফট করে উৎপাদন বৃদ্ধি। আবার একই প্রক্রিয়ায় যদি আবার উৎপাদন খরচ বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক যোগান হ্রাসের ফলে সামগ্রিক যোগান রেখা SRA S2 তে শিফট করে, আবার একই কারণে কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণ বাড়িয়ে দিলে সামগ্রিক চাহিদা ডানে শিফট করে E2 তে যায় এবং অর্থনীতি E4 এ আসে। এই প্রক্রিয়াটি ক্রমাগত চললে এখানে আমরা দেখি গ্রামের স্তরও বৃদ্ধি পাচ্ছে 110 থেকে 117, 117 থেকে 121, 121 থেকে 129, 129 থেকে 133, ক্রমাগতভাবে এই দামের স্তর বৃদ্ধি পাচ্ছে, আর উৎপাদন 20 এবং 18 মিলিয়নের মধ্যে উঠানামা করছে। এক্ষেত্রে তার মানে হচ্ছে এই যে পার্সেন্টেজলি দামের স্তরের যে বৃদ্ধি, সেটাকে ইনফ্লেশন বলে। এই ইনফ্লেশনটা কেন হচ্ছে? এই ইনফ্লেশনটা হচ্ছে আসলে খরচ বৃদ্ধির কারণে। কিসের খরচ বৃদ্ধির কারণে? উৎপাদন খরচ বৃদ্ধির কারণে। কারণ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস পায়, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান হ্রাস পায় এবং এর ফলে সামগ্রিক যোগান রাখা স্থানান্তর হতে থাকে। সরকার কেন্দ্রীয় ব্যাংক এই বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে, এর ফলে সামগ্রিক দামের স্তরও ক্রমাগতভাবে বৃদ্ধি করতে পারে। এখানে যদি খরচ বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতিটা আসলে হয়, সেই মূল্যস্ফীতিতে আমরা দেখি অর্থনীতিতে স্ট্যাগনেশন সৃষ্টি হয়, অর্থাৎ একই সাথে মুদ্রাস্ফীতি এবং স্থবিরতা অর্থনীতিতে বিরাজ করে। সুতরাং আমরা যদি ডিমান্ডফুল ইনফ্লেশন এবং কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে পার্থক্য করে, তাহলে আমরা দেখি যে ডিমান্ডফুল ইনফ্লেশনটা হয় মূলত সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে, আর কস্ট পুশ ইনফ্লেশন হয় মূলত খরচ বৃদ্ধির কারণে। আরেকভাবে বলতে গেলে মূলত সামগ্রিক যোগান হ্রাসের কারণে। অর্থনীতিতে যদি চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে সেটা কিন্তু অর্থনীতির জন্য আসলে খুব একটা ক্ষতিকর না। কারণ চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি হয়, সেই মুদ্রাস্ফীতিতে কিন্তু উৎপাদন পূর্ণ স্তরের উৎপাদনের চেয়ে বেশি উৎপাদন হয়, উৎপাদন বৃদ্ধি পায়, আবার পূর্ণ স্তরে চলে আসে। কিন্তু যখন খরচ বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন অর্থনীতিতে কিন্তু স্ট্যাগফ্লেশন দেখা দেয়। অর্থাৎ সে কারণে বলা হয় যে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি।
আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।